শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। শুরু হচ্ছে গল্প মণিহারা। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের ইমপ্রেশনিস্ট শিল্পীদের মতো জীবনের রং ও রূপ কাছ থেকে উপভোগ করে তার গল্পে স্থান দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম সার্থকভাবে বাংলা ছোট গল্পকে বিশ্ব সাহিত্যের মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। অতিপ্রাকৃত রসের স্পর্শ লেগেছে আজকের মণিহারা গল্পে। একই সঙ্গে মনোব্যাধির একটি বিশেষ দিক দেখতে পাই আমরা। অতিপ্রাকৃত কাহিনী বর্ণনায় তিনি বেছে নিয়েছেন দিন রাতের সন্ধিক্ষণ, সন্ধেবেলাকে, যাতে বিশ্বাস আর অবিশ্বাসের একটা দোলাচল তৈরি হতে পারে। এই গল্পটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থ থেকে। এই কাহিনী নিয়ে তৈরি হয়েছে একাধিক চলচ্চিত্র, তার মধ্যে উল্লেখযোগ্য সত্যজিৎ রায়ের তৈরি চলচ্চিত্রটি। বর্তমান পাঠকের সুবিধার জন্য গল্পে উল্লিখিত সাধু ভাষা সাম্প্রতিক ভাষায় রূপান্তর করা হয়েছে। আর কাহিনীর প্রয়োজনে যে অতিপ্রাকৃত ঘটনার বর্ণনা করা হয়েছে, এই জাতীয় অন্ধবিশ্বাস কোনোভাবেই সমর্থন করে না। গল্প পাঠে রয়েছে সুদীপ্ত, রিয়া, অমরজিৎ এবং অর্পণ। আবহ নির্মাণে অর্পণ। শুরু হচ্ছে গল্প মণিহারা। সেই জরাজীর্ণ বাঁধা ঘাটের ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য অস্ত গেছে। বোটের ছাদের উপরে মাঝি নামাজ পড়ছে। পশ্চিমের জ্বলন্ত আকাশের পটে তার নীরব উপাসনা ক্ষণে ক্ষণে ছবির মতো আঁকা পড়ছিল। স্থির রেখাহীন নদীর জলের উপর ভাষাতীত অসংখ্য বর্ণচ্ছটা দেখছিলাম আমি। ফিকে থেকে গাঢ় রেখায়, সোনার রং থেকে ইস্পাতের রঙে, এক আভা থেকে আর এক আভায় মিলিয়ে যাচ্ছিল। জানালা ভাঙা, বারান্দা ঝুলে পড়া, জরাগ্রস্ত বিরাট অট্টালিকার সামনে অশ্বত্থ মূলে ফেটে যাওয়া ঘাটের উপরে ঝিল্লি মুখর সন্ধেবেলায় একলা বসে আমার শুকনো চোখের কোণ যখন ভিজবে ভিজবে করছে, সেই সময় মাথা থেকে পা পর্যন্ত হঠাৎ চমকে উঠে শুনলাম, মশাই কোত্থেকে আসছেন? দেখলাম ভদ্রলোকটি সাংঘাতিক রোগা, দুর্ভাগার চেহারা। বাংলার অধিকাংশ বিদেশি চাকুরের যেমন একরকম বহুদিন জৌলুসীন ঝরা পাতার মতো চেহারা হয়, এরও সেই রকম। ধুতির উপরে একখানি ময়লা তেলচিটে আসামির মটকার বোতাম খোলা চাপকান। কাজের জায়গা থেকে যেন এইমাত্র ফিরলেন, এবং যে সময়ে কিছু জলখাবার খাওয়া উচিত ছিল, সে সময় হতভাগ্য নদী তীরে শুধু সন্ধ্যার হাওয়া খেতে এসেছে। আগন্তুক ঘাটের পাশে বসলেন। আমি বললাম, আমি রাঁচি থেকে আসছি। তো কি করা হয়? ব্যবসা করি। কি ব্যবসা? ওই হরিতকি, রেশমের গুটি আর কাঠের ব্যবসা। কি নাম? একটু থেমে একটা নাম বললাম, কিন্তু সে আমার নিজের নাম নয়। ভদ্রলোকের কৌতূহলের নিবৃত্তি হলো না। আবার জিজ্ঞেস করলেন, তো এখানে কি করতে আসা? আমি বললাম, ওই বায়ু পরিবর্তন। লোকটি কিছুটা আশ্চর্য হলো, বলল, মশাই, আজ প্রায় 6 বছর ধরে এখানকার বায়ু আর তার সঙ্গে সঙ্গে রোজ গড়ে 15 গ্রাম করে কুইনাইন খাচ্ছি, কিন্তু কিছু তো ফল পাইনি। আমি বললাম, এ কথা মানতেই হবে যে রাঁচি থেকে এখানে বায়ুর যথেষ্ট পরিবর্তন দেখা যাবে। তিনি বললেন, হ্যাঁ, যথেষ্ট। তো এখানে কোথায় থাকবেন? আমি ঘাটের উপরকার জীর্ণ বাড়িটাকে দেখিয়ে বললাম, এই বাড়িতে। বোধহয় লোকটির মনে সন্দেহ হলো যে আমি এই পোড়ো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছি, কিন্তু এ সম্বন্ধে আর কোনো তর্ক করলেন না। কেবল আজ থেকে 15 বছর আগে এই অভিশাপগ্রস্ত বাড়িতে যে ঘটনাটি ঘটেছিল তারই বিস্তারিত বর্ণনা করলেন। লোকটি এখানকার স্কুল মাস্টার।
তার ক্ষুধার্ত আর রোগ শীর্ণ মুখে মস্ত একটা টাকের নিচে একজোড়া বড় বড় চোখ কোটরের ভেতর থেকে অস্বাভাবিক উজ্জ্বলতায় জ্বলছিল। তাকে দেখে ইংরেজ কবি কোলরিজের লেখা প্রাচীন নাবিকের কথা আমার মনে পড়ল। ওদিকে মাঝি নামাজ পড়া শেষ করে রান্নার কাজে মন দিয়েছে। সন্ধ্যার শেষ আভাটুকু মিলিয়ে গিয়ে ঘাটের উপরের জনশূন্য অন্ধকার বাড়ি প্রকাণ্ড প্রেত মূর্তির মতো নিস্তব্ধ দাঁড়িয়ে রইল। স্কুলমাস্টার বললেন, আমি এই গ্রামে আসার প্রায় 10 বছর আগে এই বাড়িতে ফণিভূষণ সাহা বাস করতেন। তিনি তার অপুত্র কাকা দুর্গামোহন সাহার বিশাল বিষয়াশয় আর ব্যবসার উত্তরাধিকারী হয়েছিলেন। কিন্তু তাকে একালে ধরেছিল। তিনি লেখাপড়া শিখেছিলেন। তিনি জুতো সমেত সাহেবের অফিসে ঢুকে সম্পূর্ণ খাঁটি ইংরেজি বলতেন। তাতে আবার দাড়ি রেখেছিলেন। সুতরাং সাহেব সওদাগরের কাছে তার উন্নতির সম্ভাবনা মাত্র ছিল না। তাকে দেখেই নব্যবঙ্গ বলে ঠাহর হতো। আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটেছিল। তাঁর স্ত্রীটি ছিলেন সুন্দরী। একে কলেজে পড়া, তাতে সুন্দরী স্ত্রী। সুতরাং সেকালের চালচলন আর রইল না। এমনকি ব্যায়াম হলে অ্যাসিস্ট্যান্ট সার্জনকে ডাকা হতো। অসন বসন ভূষণও একই পরিমাণে বেড়ে উঠতে লাগলো। তা মশাই নিশ্চয় বিবাহিত? হ্যাঁ, অতএব কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগা পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত, সে যে কুশ্রী অথবা নির্ধন তা কিন্তু নয়, সে নিতান্ত নিরীহ। যদি জিজ্ঞাসা করেন কেন এমন হলো, আমি এ সম্বন্ধে অনেক কথা ভেবে রেখেছি। যার যা প্রবৃত্তি এবং ক্ষমতা, সেটার চর্চা না করলে সে সুখী হয় না। শিঙে শান দেবার জন্যে হরিণ শক্ত গাছের গুঁড়ি খোঁজে, কলা গাছে তার শিং ঘরবার সুখ হয় না। যবে থেকে নরনারীর মধ্যে ভেদ হয়েছে, তবে থেকে অবধি স্ত্রীলোক দুর্দান্ত পুরুষকে নানা কৌশলে ভুলিয়ে বশ করবার বিদ্যা চর্চা করে আসছে। যে স্বামী নিজেই বশ হয়ে বসে থাকে, তার স্ত্রী বেচারা একেবারেই বেকার। সে তার দিদিমাদের কাছ থেকে শত লক্ষ বছরের শান দেওয়া যে উজ্জ্বল বরুণাস্ত্র মানে চোখের জল, অগ্নিবাণ মানে চোখের দৃষ্টি এবং নাগপাশ বন্ধনগুলি পেয়েছিল, তা সমস্ত নিষ্ফল হয়ে যায়। স্ত্রীলোক পুরুষকে ভুলিয়ে নিজের শক্তিতে ভালোবাসা আদায় করে নিতে চায়। স্বামী যদি ভালো মানুষ হয়ে সে অবসরটুকু না দেয়, তবে স্বামীর অদৃষ্ট মন্দ এবং স্ত্রীরও তার চেয়েও বেশি। নতুন সভ্যতার শিক্ষামন্ত্রে পুরুষ নিজের স্বভাবসিদ্ধ বিধাতার দেওয়া সুমহৎ বর্বরতা হারিয়ে আধুনিক দাম্পত্য সম্বন্ধটাকে একেবারে শিথিল করে ফেলেছে। অভাগা ফণিভূষণ আধুনিক সভ্যতার কল থেকে অত্যন্ত ভালো মানুষটি হয়ে বার হয়ে এসেছিল। ব্যবসায়েও সে সুবিধে করতে পারল না, দাম্পত্য তার তেমন সুযোগ ঘটেনি। ফণিভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় আদর, বিনা চোখের জলে ঢাকায় শাড়ি আর বিনা বাক্য ব্যয়ে বাজুবন্ধ পেয়ে যেত। এইভাবে তার নারী প্রকৃতি এবং সেই সঙ্গে তার ভালোবাসা নিশ্চেষ্ট হয়ে গিয়েছিল। সে কেবল গ্রহণ করত, কিছু দিত না। তার নিরীহ এবং নির্বোধ স্বামীটি মনে করত দানই বুঝি প্রতিদান পাওয়ার উপায়। একবারে উল্টো বুঝেছিল আর কি। এর ফল হলো এই যে স্বামীকে সে নিজের ঢাকায় শাড়ি আর বাজুবন্ধ জোগানোর যন্ত্র হিসেবে দেখত। আর যন্ত্রটাও এত ভালো যে কোনোদিন তার চাকায় এক ফোঁটা তেল জোগানোর দরকার হয়নি। ফণিভূষণের জন্মস্থান ফুলবেড়ে, ব্যবসা করত এখানে। কাজের জন্য এখানেই তাকে অধিকাংশ সময় থাকতে হতো। ফুলবেড়ের বাড়িতে তার মা ছিল না, তবু পিসি, মাসি আর অন্য আরো 5 জন ছিল। কিন্তু ফণিভূষণ পিসি, মাসি আর অন্য 5 জনের উপকারের জন্য তো আর সুন্দরী স্ত্রী ঘরে আনেনি। সুতরাং স্ত্রীকে সে 5 জনের কাছ থেকে এনে এই কুটিতে একলা নিজের কাছেই রাখল।
কিন্তু অন্যান্য অধিকার থেকে স্ত্রী অধিকারের প্রভেদ হচ্ছে এই যে স্ত্রীকে 5 জনের কাছ থেকে বিচ্ছিন্ন করে একলা নিজের কাছে রাখলেই যে সবসময় বেশি করে পাওয়া যায় তা কিন্তু নয়। তার স্ত্রী বেশি কথাবার্তা বলতো না, পাড়া প্রতিবেশিনীদের সঙ্গে তার মেলামেশা বেশি ছিল না। ব্রত উপলক্ষ করে 2টো ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবীকে 2 পয়সা ভিক্ষা বেশি দেওয়া কখনো তার দ্বারা ঘটেনি। তার হাতে কোনো জিনিস নষ্ট হয়নি, কেবল স্বামীর আদরগুলো ছাড়া আর বাকি যা যা পেয়েছে সমস্তই জমা করে রেখেছে। আশ্চর্যের বিষয় এই যে সে নিজের অপরূপ যৌবনশ্রী থেকেও যেন লেশমাত্র অপব্যয় ঘটিতে দেয়নি কো। লোকে বলে তার 24 বছর বয়সের সময় তাকে 14 বছরের মতো কাঁচা দেখতে ছিল। যাদের হৃৎপিণ্ড বরফের পিণ্ড, যাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা স্থান পায় না, তারা বোধ করি সুদীর্ঘকাল তাজাই থাকে। তারা কিপ্টের মতো অন্তরে বাইরে নিজেকে জমিয়ে রাখতে পারে। ঘন ঝোপের অতি সতেজ লতার মতো বিধাতা মণিমালিকাকে নিষ্ফলা করে রাখলেন, তাকে সন্তান থেকে বঞ্চিত করলেন। সুতরাং তাকে এমন একটা কিছু দিলেন না যাকে সে নিজের লোহা সিন্দুকের মণিমাণিক্যের চেয়ে বেশি করে বুঝতে পারে, যা বসন্তের সকালের নতুন সূর্যের মতো নিজের কোমল উত্তাপে তার হৃদয়ের বরফ পিণ্ডটা গলিয়ে সংসারের ওপর একটা স্নেহের ঝর্ণা বইয়ে দেয়। তবে হ্যাঁ, মণিমালিকা কাজকর্মে মজবুত ছিল, কিন্তু কখনো সে লোকজন বেশি রাখেনি। যে কাজ তার দ্বারা সাধ্য, সে কাজে অন্য কেউ বেতন নিয়ে যাবে, সেটা সে সহ্য করতে পারত না এবং কারো জন্য চিন্তা করত না, কাকেও ভালোবাসত না। কেবল কাজ করত আর জমা করত, কাজ করত আর জমা করত। এই জন্যে তার রোগ শোক তাপ কিছুই ছিল না। প্রচুর স্বাস্থ্য, অবিচলিত শান্তি আর ক্রমে বেড়ে ওঠা সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করত। অবশ্য অধিকাংশ স্বামীর পক্ষে এটাই যথেষ্ট। যথেষ্ট কেন, এটাই দুর্লভ। শরীরের মধ্যে কোমর বলে একটা ব্যাপার আছে, তা কোমরে ব্যথা না হলে মনে পড়ে না। ঘরের আশ্রয় হিসেবে স্ত্রী নামে যে একজন আছে, ভালোবাসার তাড়নায় তা পদে পদে আর তার 24টা ঘন্টা অনুভব করবার নাম ঘরকন্যার কোমরে ব্যথা। খুব ভালো পতিব্রতা হওয়া স্ত্রীর পক্ষে গৌরবের বিষয়, কিন্তু পতির পক্ষে আরামের নয়। এইটুকু তো আমার মত। মশাই, স্ত্রীর ভালোবাসা ঠিক কতটা পেলাম, ঠিক কতটুকু কম পড়ল, অতি সূক্ষ্ম নিক্তি ধরে তার অহরহ হিসেব করতে বসা কি পুরুষ মানুষের কম্য? হ্যাঁ, স্ত্রী নিজের কাজ করুক, আমি আমার কাজ করি। ঘরের মোটা হিসেবটা তো এই। অব্যক্তর মধ্যে কতটা ব্যক্ত, ভাবের মধ্যে কতটুকু অভাব, সুস্পষ্টের মধ্যেও কি পরিমাণ ইঙ্গিত, অনুপরমাণুর মধ্যেও কতটা বিপুলতা, ভালোবাসাবাসীর তত সুসূক্ষ্ম বোধশক্তি বিধাতা পুরুষ মানুষকে দেননি, দেবার প্রয়োজনই হয়নি। পুরুষ মানুষের তিল পরিমাণ অনুরাগ বিরাগের লক্ষণ নিয়ে মেয়েরা বসে ওজন করতে। কথার মধ্যে থেকে আসল ভঙ্গিটা আর ভঙ্গির মধ্যে থেকে আসল কথাটা চিরে চিরে একটু একটু করে বার করতে থাকে। কারণ পুরুষের ভালোবাসায় তাদের বল, তাদের জীবন ব্যবসার মূলধন। এরই হাওয়ার গতিক লক্ষ্য করে ঠিক সময়ে ঠিক মতো পাল ঘুরিয়ে দিতে পারলে তবে তাদের নৌকো পার হয়ে যেতে পারে। এই জন্যে বিধাতা ভালোবাসার মাপার যন্ত্রটা মেয়েদের হৃদয়ের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন, পুরুষদের দেননি। কিন্তু বিধাতা যা দেননি, সম্প্রতি পুরুষরা সেটা সংগ্রহ করে নিয়েছেন। কবিরা বিধাতার ওপর টেক্কা দিয়ে এই দুর্লভ যন্ত্রটা সবার হাতে তুলে দিয়েছেন। না, আমি বিধাতার দোষ দিই নে। তিনি মেয়ে মানুষকে যথেষ্ট অন্যরকম করেই সৃষ্টি করেছিলেন, কিন্তু সভ্যতায় তো সে ভেদ আর থাকে না। এখন মেয়েও পুরুষ হচ্ছে, পুরুষরাও মেয়ে হচ্ছে। সুতরাং ঘরের মধ্যে থেকে শান্তি আর শৃঙ্খলা বিদায় নিল। এখন শুভ বিবাহের আগে পুরুষকে বিয়ে করছি না মেয়েকে বিয়ে করছি, তা কোনো মতে ঠিক করতে না পেরে বর বা কন্যা দুজনেরই মন আশঙ্কায় দুরু দুরু করতে থাকে। আপনি বোধহয় বিরক্ত হচ্ছেন। আসলে একলা পড়ে থাকি,
স্ত্রীর থেকে দূরে থাকতে হয়, দূর থেকে সংসারের অনেক নিগূঢ় তত্ত্ব মনের মধ্যে উদয় হয়। তো এগুলো তো আর ছাত্রদের কাছে বলার কথা নয়, কথা প্রসঙ্গে আপনাকে বলে নিলাম, চিন্তা করে দেখবেন। যাকে মোট কথাটা এই যে যদিও রান্নায় নুন কম হতো না আর পানে চুন বেশি হতো না, তথাপি ফণিভূষণের হৃদয় কি যেন কি নামে একটা দুঃসাধ্য উৎপাত অনুভব করত। স্ত্রীর কোনো দোষ ছিল না, কোনো ভুলও ছিল না, তবু স্বামীর কোনো সুখ ছিল না। সে তার স্ত্রীর শূন্য হৃদয় দেখে কেবল হিরে মুক্তোর গয়না ঢালত, কিন্তু সেগুলো গিয়ে পড়তো লোহার সিন্ধুকে, হৃদয় শূন্যই থাকতো। তার খুড়ো দুর্গামোহন ভালোবাসা এত সূক্ষ্ম করে বুঝত না, এত কাতর হয়ে চাইতো না, এত প্রচুর পরিমাণে দিত না, অথচ খুড়ির কাছ থেকে তা অজস্র পরিমাণে লাভ করত। ব্যবসায়ী হতে গেলে নতুন বাবু হলে চলে না, আর স্বামী হতে গেলে পুরুষ হওয়া দরকার, এ কথা বিন্দুমাত্র সন্দেহ করবেন না। হ্যাঁ, ঠিক সেই সময়ে শেয়ালগুলো গাছের ঝোপের মাঝখান থেকে হঠাৎ খুব জোরে চিৎকার করে উঠল। মাস্টারমশাইয়ের গল্প স্রোতে মিনিট খানেকের জন্য বাধা পড়ল। ঠিক যেন মনে হলো সেই অন্ধকার সভাভূমিতে কৌতুকপ্রিয় শেয়ালেরা মাস্টারমশাইয়ের ব্যাখ্যা করা দাম্পত্য নীতি শুনেই হোক বা নবসভ্যতায় শিক্ষিত দুর্বল ফণিভূষণের আচরণেই হোক, থেকে থেকে অট্টহাসি হাসতে লাগল। তাদের উচ্ছ্বাস কমলে জলস্থল দ্বিগুণতর নিস্তব্ধ হলে মাস্টারমশাই সন্ধ্যার অন্ধকারে তার বিরাট উজ্জ্বল চোখ দুটো পাকিয়ে আবার গল্প বলতে লাগলেন। ফণিভূষণের জটিল আর বহু বিস্তৃত ব্যবসায়ে একবার হঠাৎ একটা ফাঁড়া উপস্থিত হলো। ব্যাপারটা কি তা আমার মতো অব্যবসায়ীর পক্ষে বোঝানো খুবই শক্ত। মোদ্দা কথা হচ্ছে যে হঠাৎ করে কি কারণে বাজারে তার ক্রেডিট রাখা কঠিন হয়ে পড়েছিল। যদি কেবলমাত্র 5টা দিনের জন্য সে কোথাও লাখ-দেড়েক টাকা বার করে দিতে পারে, বাজারে একবার বিদ্যুতের মতোই টাকাটার চেহারা দেখিয়ে দিতে পারে, তাহলেই মুহূর্তের মধ্যে সংকট উত্তীর্ণ হয়ে তার ব্যবসার পালে হাওয়া লেগে নৌকো তত্তর করে এগোতে পারে। টাকাটার সুযোগ হচ্ছিল না, স্থানীয় পরিচিত মহাজনদের কাছ থেকে ধার নিতে চেষ্টা করছে। যদি এই রকম চারদিকে ছড়িয়ে যায় তাহলে ব্যবসার দ্বিগুণ অনিষ্ট হবে। সে আশঙ্কায় তাকে অপরিচিত জায়গায় ঋণের চেষ্টা করতে হচ্ছিল, আর সেখানে উপযুক্ত বন্ধক না রাখলে চলছিল না। গয়না বন্ধক রাখলে লেখাপড়া আর দেরির কোনো কারণ থাকে না, চটপট আর সহজে কাজ হয়ে যায়। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যেতে পারে, ফণিভূষণের তেমন করে যাওয়ার ক্ষমতা ছিল না। দুর্ভাগ্যক্রমে সে নিজের স্ত্রীকে ভালোবাসত, যেমন ভালোবাসা কাব্যের নায়ক কাব্যের নায়িকাকে ভালোবাসে, যে ভালোবাসায় সন্তর্পণে পদক্ষেপ করতে হয় আর সব কথা মুখ ফুটে বার হতে পারে না, যে ভালোবাসার প্রবল আকর্ষণ সূর্য আর পৃথিবীর আকর্ষণের মতো মাঝখানে একটা অতি দূর ব্যবধান রেখে দেয়। তথাপি তেমন দায়ে পড়লে কাব্যের নায়ককেও প্রেয়সীর কাছে গিয়ে হুন্ডি এবং বন্ধক আর হ্যান্ড নোটের প্রসঙ্গ তুলতে হয়, কিন্তু সুর বেঁধে যায়, মুখ দিয়ে কথা বার হয় না। এমন সব পরিষ্কার কাজের কথার মধ্যেও ভাবের জড়তা আর ব্যথা এসে উপস্থিত হয়। হতভাগ্য ফণিভূষণ স্পষ্ট করে বলতে পারল না, ওগো আমার দরকার হয়েছে, তোমার গয়নাগুলো দাও। কিন্তু বলল কথাটা, কিন্তু অত্যন্ত দুর্বলভাবে বলল। মণিমালিকা যখন কঠিন মুখ করে হাঁ না কিছুই উত্তর করল না, তখন সে একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পেল। না, ফিরতি আঘাত কিন্তু সে করল না, কারণ পুরুষের মতো বর্বরতার লেশমাত্র তার মধ্যে ছিল না। যেখানে জোর করে কেড়ে নেওয়া উচিত ছিল, সেখানে সে নিজের অন্তরের ক্ষোভ পর্যন্ত চেপে গেল। যেখানে ভালোবাসার একমাত্র অধিকার সর্বনাশ হয়ে গেলেও সেখানে গায়ের জোরকে সে প্রবেশ করতে দেবে না, এই হচ্ছে তার মনের ভাব। এই সম্বন্ধে কেউ যদি তাকে দু কথা শোনায়, তাহলে সম্ভবত সে এইরকম সূক্ষ্ম তর্ক করত যে
বাজারে যদি অন্যায় কারণেও আমার ক্রেডিট না থাকে, তবে তাই বলে বাজার লুটে নেওয়ার অধিকার তো আমার নেই। স্ত্রী যদি নিজের ইচ্ছে বিশ্বাস করে আমায় গয়না না দেয়, তবে আমি তো কেড়ে নিতে পারি না। বাজারে যেমন ক্রেডিট, ঘরে তেমনি ভালোবাসা। গায়ের জোর কেবলমাত্র যুদ্ধক্ষেত্রে। পদে পদে এরকম অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম তর্কসূত্র কাটবার জন্যই কি বিধাতা পুরুষ মানুষকে এরকম উদার, এরকম প্রবল, এমন বড় করে নির্মাণ করেছিলেন? তাকে বসে বসে এরকম অত্যন্ত নরম ভাবকে অনুভব করার অবকাশ আছে, না তাকে শোভা দেয়? যাজ্ঞে, নিজের উন্নত মানসিকতার গর্বে স্ত্রীর গয়না মাত্র স্পর্শ না করে ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহ করবার জন্য কলকাতায় চলে গেল। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে, স্বামীকে স্ত্রী তার চেয়ে অনেক বেশি চেনে। কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত সূক্ষ্ম হয়, তবে স্ত্রীর অনুবীক্ষণে তার সমস্তটা ধরা পড়ে না। আমাদের ফণিভূষণের স্ত্রী ঠিক বুঝতো না। মেয়েদের অশিক্ষিত পটুত্ব যে সমস্ত বহুকাল ধরে চলা প্রাচীন সংস্কারের দ্বারা গঠিত, আজকালকার নতুন পুরুষরা তার বাইরে গিয়ে পড়ে। এরা একরকমের, এরা মেয়ে মানুষের মতোই রহস্যময় হয়ে উঠছে। সাধারণ পুরুষ মানুষের যে কটা বড় বড় কোটা আছে, অর্থাৎ কেউ বা বর্বর, কেউ বা নির্বোধ, কেউ বা অন্ধ, তার মধ্যে কোনোটাতেই এদের ঠিকমতো স্থাপন করা যায় না। সুতরাং মণিমালিকা পরামর্শের জন্য তার মন্ত্রীকে ডাকল। দাম সম্পর্কে অথবা দূর সম্পর্কে মণিমালিকার এক ভাই ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করত। তবে এমন স্বভাব ছিল না যে কাজের দ্বারা উন্নতি লাভ করতে পারে। কোনো একটা উপলক্ষ করে ওই আত্মীয়তার জোরে বেতন আর বেতনেরও কিছু বেশি সে সংগ্রহ করত। তো মণিমালিকা তাকে ডেকে সব কথা বলল। জিজ্ঞেস করলো, এখন পরামর্শ কি? সে অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নাড়ল, অর্থাৎ গতিক ভালো নয়। বুদ্ধিমানেরা কখনোই গতিক ভালো দেখেন না। তো সে বলল, বাবু কখনোই টাকা সংগ্রহ করতে পারবেন না, আর শেষকালে তোমার গয়নাতে টান পড়বেই। মণিমালিকা মানুষকে যেরকম জানতো, তাতে বুঝলো এইরকম হওয়াটাই সম্ভব আর এটাই স্বাভাবিক। তার দুশ্চিন্তা ক্রমশ বেড়ে উঠতে লাগলো। সংসারে স্বামী আছে বটে, কিন্তু স্বামীর অস্তিত্ব সে অন্তরের মধ্যে অনুভব করে না। সুতরাং যা তার একমাত্র যত্নের ধন, যা তার ছেলের মতো ক্রমে ক্রমে বছরে বছরে বেড়ে উঠছে, যা গল্প কথা নয়, যা প্রকৃতই সোনা, যা মানিক, যা বুকের, যা কণ্ঠের, যা মাথার, সে অনেক দিনের অনেক সাধের সোনার গয়না এক মুহূর্তেই ব্যবসার অতল স্পর্শ গর্তের মধ্যে ছুঁড়ে ফেলা হবে, এটা কল্পনা করে তার সারা শরীর হিম হয়ে এলো। সে বলল, কি করা যায়? মধুসূদন বলল, গয়নাগুলো নিয়ে এই বেলা বাপের বাড়ি চলো। গয়নার কিছু অংশ, এমনকি অধিকাংশই যে তার ভাগে আসবে, বুদ্ধিমান মধু মনে মনে তার উপায় ঠাওরালো। মণিমালিকা এ প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মত হয়ে গেল। আষাঢ় মাসের সন্ধ্যাবেলায় এই ঘাটের ধারে একখানা নৌকা এসে লাগল। ঘন মেঘে ঢাকা সকালে, নিবিড় অন্ধকারে, নিদ্রাহীন ব্যাঙের কলরবের মধ্যে একটা মোটা চাদরে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে মণিমালিকা নৌকায় উঠল। মধুসূদন নৌকার মধ্যে থেকে জেগে উঠে বলল, দাও 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 দাও, গয়নার বাক্সটা আমার কাছে দাও। মণি বলল, সে পরে হবে, এখন নৌকা খুলে দাও। নৌকা খুলে দিল। খরস্রোতে হুহু হুহু করে নৌকা ভেসে চলে গেল। মণিমালিকা সমস্ত রাত ধরে একটা একটা করে তার সমস্ত গয়না সারা শরীরে পরে নিয়েছে। মাথা থেকে পা পর্যন্ত আর জায়গা ছিল না। বাক্সে করে গয়না নিলে সে বাক্স হাতছাড়া হতে পারে, এই আশঙ্কা তার ছিল। কিন্তু গায়ে পড়ে গেলে তাকে না মেরে তো কেউ সে গয়না নিতে পারবে না। সঙ্গে কোন রকম বাক্স না দেখে মধুসূদন কিছু বুঝতে পারল না। মোটা চাদরের নিচে যে মণিমালিকা শরীরের সঙ্গে সঙ্গে তার শরীরের চেয়েও বেশি দামি গয়নাগুলো লুকোনো ছিল, তা সে অনুমান করতে পারেনি। মণিমালিকা ফণিভূষণকে বুঝতো না বটে,
কিন্তু এই মধুসূদনকে চিনতে তার বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একখানা চিঠি রেখে গেল যে সে গিন্নিমাকে তার বাপের বাড়িতে পৌঁছে দিতে রওনা হলো। গোমস্তা ফণিভূষণের বাপের আমলের। সে অত্যন্ত বিরক্ত হয়ে হস্যইকারকে দীর্ঘইকার, দন্তস্বকে তালব্যস্য করে মনিবকে একটা চিঠি লিখল। ভালো বাংলা লিখল না, কিন্তু স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া যে পুরুষের উচিত নয় এ কথাটা ঠিক মতোই প্রকাশ করল। ফণিভূষণ মণিমালিকের মনের কথাটা ঠিক বুঝল। তার মনে এই আঘাতটা লাগলো যে আমি গুরুতর ক্ষতির সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলংকার ছেড়ে দিয়ে প্রাণপণ চেষ্টায় টাকা রোজগারের জন্য চেষ্টা করছি, তবু আমাকে সন্দেহ, আমাকে আজও চিনল না। নিজের প্রতি যে নিদারুণ অন্যায় প্রচণ্ড রেগে যাওয়া উচিত ছিল, ফণিভূষণ সেখানে একটু দুঃখ পেল মাত্র। পুরুষ মানুষ বিধাতার ন্যায়দণ্ড, তার মধ্যে তিনি বজ্রের আগুন লুকিয়ে রেখেছেন। নিজের প্রতি বা অন্যের প্রতি অন্যায়ের সংঘর্ষে সে যদি দপ করে জ্বলে উঠতে না পারে তবে ঠিক তাকে। পুরুষ মানুষ দাবাগ্নির মতো রেগে উঠবে সামান্য কারণে, আর স্ত্রীলোক শ্রাবণ মেঘের মতো অশ্রুপাত করতে থাকবে বিনা উপলক্ষে, বিধাতা এই রকম বন্দোবস্ত করেছিলেন। কিন্তু সে আর টেকে না। ফণিভূষণ অপরাধিনী স্ত্রীকে লক্ষ্য করে মনে মনে বলল, এই যদি তোমার বিচার হয় তবে এমনই হোক, আমার কর্তব্য আমি করেই যাব। আরো 500-600 বছর পরে যখন আধ্যাত্মিক শক্তিতে জগৎ চলবে, তখন যার জন্মগ্রহণ করা উচিত ছিল সেই ভবিষ্যৎ যুগের ফণিভূষণ 19 শতকে অবতীর্ণ হয়ে সেই আদি যুগের স্ত্রীলোককে বিয়ে করে বসেছে। শাস্ত্রে যার বুদ্ধিকে প্রলয়ঙ্করী বলে। ফণিভূষণ স্ত্রীকে একটা অক্ষর চিঠি লিখল না, আর মনে মনে প্রতিজ্ঞা করল এ সম্বন্ধে স্ত্রীর কাছে সে কোনো কথার উল্লেখ করবে না। কি ভীষণ শাস্তি! দিন 10 পরে কোনো মতে প্রয়োজনীয় টাকা সংগ্রহ করে বিপদ পার করে ফণিভূষণ বাড়িতে এসে উপস্থিত হলো। সে জানতো বাপের বাড়িতে গয়নাপত্র রেখে এতদিনে মণিমালিকা নিশ্চয়ই ঘরে ফিরে এসেছে। সেদিনকার সেই ভিক্ষুকের ভাব ত্যাগ করে কৃতি পুরুষ স্ত্রীর কাছে দেখা দিলে তার মণিমালিকা যে কিরকম লজ্জা পাবে আর কিরকম অনুতপ্ত হবে, এইটা কল্পনা করতে করতে ফণিভূষণ ঘরের ভেতরে শোবার ঘরের দরজার কাছে এসে পৌঁছল। দেখল দরজা বন্ধ। তালা ভেঙে ঘরে ঢুকে দেখল ঘর শূন্য। কোণে লোহার সিন্দুক খোলা পড়ে আছে, তাতে গয়নাপত্রের চিহ্ন মাত্র নেই। স্বামীর বুকের মধ্যে ধক করে একটা ঘা লাগলো। মনে হলো সংসার উদ্দেশ্যহীন, আর ভালোবাসা, ব্যবসা বাণিজ্য সমস্তই ব্যর্থ। আমরা এই সংসারের খাঁচায় প্রাণপাত করতে বসছি, কিন্তু তার ভেতরে পাখি নেই, রাখলেও সে থাকে না। তবে রোজ রোজ হৃদয়খানা রক্তমানিক আর অশ্রুজলের মুক্তামালা দিয়ে কি সাজাতে বসেছি। এই চিরজীবনের সর্বস্ব জড়ানো শূন্য সংসার খাঁচাটা ফণিভূষণ মনে মনে লাথি মেরে অনেক দূরে ফেলে দিল। ফণিভূষণ স্ত্রী সম্বন্ধে কোনো রকম চেষ্টা করতে চাইল না। মনে করল যদি ইচ্ছে হয় তবে ফিরবে। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা এসে বলল, বলে চুপ করে থাকলে কি হবে? গিন্নিমার খবর নেওয়া চাই তো। এই বলে মণিমালিকার বাপের বাড়িতে লোক পাঠিয়ে দিল। সেখান থেকে খবর এলো মণি অথবা মধু এ পর্যন্ত সেখানে পৌঁছেনি। তখন চারিদিকে খোঁজ পড়ে গেল। নদী তীরে তীরে প্রশ্ন করতে করতে লোক ছুটল। মধুর তল্লাশ করতে পুলিশে খবর দেওয়া হলো। কোন নৌকোর মাঝি কে, কোন পথে তারা কোথায় চলে গেল তার কোনো সন্ধান পাওয়া গেল না। সব রকম আশা ছেড়ে দিয়ে একদিন ফণিভূষণ সন্ধ্যাবেলা তার ছেড়ে যাওয়া শোয়ার ঘরে গিয়ে ঢুকল। সেদিন জন্মাষ্টমী। সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে। উৎসব উপলক্ষে গ্রামের প্রান্তরে একটা মেলা বসে, সেখানে আটচালার মধ্যে বারোয়ারির যাত্রা আরম্ভ হয়েছে। মুষলধারায় বৃষ্টিপাতের শব্দে যাত্রার গানের সুর খুব হালকা হালকা শোনা যাচ্ছিল। ওই যে জানালার উপরে কবজাখানা শিথিল হয়ে দরজাটা ঝুলে পড়ছে, ওইখানে ফণিভূষণ অন্ধকারে একলা বসেছিল।
বাদলার হাওয়া, বৃষ্টির ছাট আর যাত্রার গান ঘরের মধ্যে ঢুকছিল। কোনো খেয়ালই ছিল না। ঘরের দেওয়ালে আর্ট স্টুডিওতে তৈরি লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো, আলনার উপরে একটা গামছা আর তোয়ালে, একটা চুড়ি পেরে আর একটা দূরে শাড়ি সদ্য ব্যবহারযোগ্যভাবে পাকানো ঝোলানো রয়েছে। ঘরের কোণে টিপাইয়ের ওপরে পিতলের ডিবায় মণিমালিকার নিজের হাতে তৈরি গুটি কয়েক পান শুকনো হয়ে পড়ে আছে। কাচের আলমারির মধ্যে তার ছোটবেলা থেকে জমানো চিনির পুতুল, এসেন্সের শিশি, রঙিন কাচের ডিক্যান্টার, শৌখিন তাস, সমুদ্রের বড় বড় কড়ি, এমনকি শূন্য সাবানের বাক্সগুলি পর্যন্ত অতি পরিপাটি করে সাজানো। যে খুব ছোট্ট গোল শখের কেরোসিন ল্যাম্প সে নিজে রোজ তৈরি করে নিজের হাতে জ্বালিয়ে কুলুঙ্গির ওপর রেখে দিত, তা যথাস্থানে নেবানো রয়েছে। কেবল সেই ক্ষুদ্র ল্যাম্পটা এই শোবার ঘরে মণিমালিকার শেষ মুহূর্তের নিরুত্তর সাক্ষী। সমস্ত শূন্য করে যে চলে যায়, সেও এত চিহ্ন, এত ইতিহাস, সমস্ত জড় বস্তুগুলির ওপর নিজের সজীব হৃদয়ের এত স্নেহ স্বাক্ষর রেখে যায়। এসো মণিমালিকা, এসো, তোমার দীপটি তুমি জ্বালাও, তোমার ঘরটি তুমি আলো করো। আয়নার সামনে দাঁড়িয়ে তোমার যত্নে কোঁচানো শাড়িটা তুমি পরো। তোমার জিনিসগুলো তোমারই জন্য অপেক্ষা করছে। তোমার কাছ থেকে কেউ কিচ্ছু প্রত্যাশা করে না, কেবল তুমি উপস্থিত হয়ে শুধু তোমার অক্ষয় যৌবন আর অম্লান সৌন্দর্য নিয়ে চারদিকের এইসব বিপুল, বিক্ষিপ্ত, অনাথ, রাশি রাশি জিনিসপত্রকে একটা প্রাণের ঐক্যে সঞ্জীবিত করে রাখো। এইসব মুখ প্রাণহীন পদার্থের অব্যক্ত কান্না আমার ঘর যে শ্মশান করে তুলছে। গভীর রাত্রে কখন একসময় বৃষ্টির ধারা আর যাত্রার গান থেমে গেছে। ফণিভূষণ জানলার কাছে যেমন বসেছিল তেমনি বসে রইল। জানালার বাইরে এমন একটা জগৎব্যাপী নিরন্ধ্র অন্ধকার যে তার মনে হচ্ছিল যেন সামনে জমালয়ের একটা আকাশ ছোঁয়া সিংহদ্বার যেন এইখানে দাঁড়িয়ে কেঁদে ডাকলে চিরকালের লুপ্ত জিনিস অচিরকালের মতো একবার দেখা দিতেও পারে। এই ঘন অন্ধকার মৃত্যুর পটে এই অতি কঠিন নিকষ পাষাণের উপর এই হারানো সোনার একটা রেখা পড়তেও পারে। এমন সময় একটা ঠকঠক শব্দের সঙ্গে গয়নার ঝমঝম শব্দ শোনা গেল। ঠিক মনে হলো শব্দটা নদীর ঘাটের উপর থেকে উঠে আসছে। তখন নদীর জল আর রাত্রির অন্ধকার এক হয়ে মিশে গিয়েছিল। পুলকিত ফণিভূষণ দুই উৎসুক চোখ দিয়ে অন্ধকার ঠেলে ঠেলে ফুঁড়ে ফুঁড়ে দেখতে চেষ্টা করতে লাগলো। উন্মুখ হৃদয় আর ব্যগ্র দৃষ্টি ব্যথিত হয়ে উঠল, কিন্তু কিছুই দেখা গেল না। দেখার চেষ্টা যতই একান্ত বেড়ে উঠল, অন্ধকার ততই যেন আরো ঘন, জগতের ওপর ততই যেন একটা গাঢ় ছায়া এসে পড়ল। প্রকৃতি নিশীথ রাত্রে নিজের মৃত্যু নিকেতনের জানলার ধারে অকস্মাৎ অতিথি সমাগম দেখে দ্রুত হস্তে আরো একটা বেশি করে পর্দা ফেলে দিল। শব্দটা ক্রমে ঘাটের সর্বোচ্চ সিঁড়ি ছেড়ে বাড়ির দিকে এগোতে লাগলো। বাড়ির সামনে এসে থামল। দেউড়ি বন্ধ করে দারোয়ান যাত্রা শুনতে গিয়েছিল। তখন সেই বন্ধ দরজার ওপর ঠক ঠক ঝমঝম করে ঘা পড়তে লাগলো, যেন অলঙ্কারের সঙ্গে সঙ্গে একটা শক্ত জিনিস দরজার উপর এসে পড়ছে। ফণিভূষণ আর থাকতে পারল না। অন্ধকার ঘরগুলি পার হয়ে অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে বন্ধ দরজার কাছে এসে উপস্থিত হলো। দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। ফণিভূষণ প্রাণপণে দুই হাতে সেই দরজা নাড়া দিতেই সেই ধাক্কায় আর শব্দে সে চমকে জেগে উঠল। দেখল সে ঘুমন্ত অবস্থায়
উপর থেকে নিচে নেমে এসেছে। তার সারা শরীর ঘামে ভেজা, হাত পা বরফের মতো ঠান্ডা, আর হৃৎপিণ্ড নিবু নিবু প্রদীপের মতো ধুকপুক ধুকপুক করছে। স্বপ্ন ভেঙে দেখল বাইরে আর কোনো শব্দ নেই, কেবল শ্রাবণের ধারা তখনও ঝরঝর শব্দে পড়ছে, আর তারই সঙ্গে মিশে শোনা যাচ্ছিল যাত্রার ছেলেরা ভোরের সুরে তান ধরেছে। যদিও ব্যাপারটা সমস্ত স্বপ্ন, কিন্তু এত বেশি কাছাকাছি আর সত্যি মনে হলো যে ফণিভূষণের মনে হলো যেন খুব অল্প সময়ের জন্য সে তার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্য সাফল্য থেকে বঞ্চিত হলো। সেই জল পড়ার শব্দের সঙ্গে দূর থেকে ভৈরবীর আগের টান তাকে বলতে লাগলো, এই জাগরণীর স্বপ্ন, এই জগতে মিথ্যা। তারপর দিনও যাত্রা ছিল, দারোয়ানেরও ছুটি ছিল। ফণিভূষণ হুকুম দিল, আজ সমস্ত রাত্রে যেন দেউড়ির দরজা খোলা থাকে। দারোয়ান বলল, মেলা উপলক্ষে নানা দেশ থেকে নানা প্রকারের লোক আসছে, দরজা খোলা রাখতে সাহস হচ্ছে না। ফণিভূষণ সে কথা মানলে না। দারোয়ান বলল, তবে আমি সমস্ত রাত্রে হাজির থেকে পাহারা দিবে। ফণিভূষণ বলল, না, সে হবে না, তোমাকে যাত্রা শুনতে যেতেই হবে। দারোয়ান আশ্চর্য হয়ে গেল। পরদিন সন্ধ্যাবেলায় প্রদীপ নিভিয়ে দিয়ে ফণিভূষণ তার শোয়ার ঘরের সেই জানলায় এসে বসল। আকাশে বর্ষার ঘন মেঘ, আর চারদিকে কোনো একটা অনির্দিষ্ট আসন্ন প্রতীক্ষার নিস্তব্ধতা। ব্যাঙের অবিশ্রান্ত কলরব আর যাত্রার গানের চিৎকার সেই স্তব্ধতা ভাঙতে পারেনি, কেবল তার মধ্যে একটা অসঙ্গত অদ্ভুত রস বিস্তার করছিল। অনেক রাত্রে একসময়ে ব্যাঙ আর ঝিল্লি আর যাত্রার দলের ছেলেরা চুপ করে গেল, আর রাত্রের অন্ধকারের উপরে আরো একটা কিসের অন্ধকার এসে পড়ল। বোঝা গেল এইবার সময় এসেছে। আগের দিনের মতোই নদীর ঘাটে একটা ঠক ঠক আর ঝমঝম শব্দ উঠল, কিন্তু ফণিভূষণ সেদিকে চোখ ফেরালো না। তার ভয় হলো পাছে প্রচণ্ড ইচ্ছে আর অশান্ত চেষ্টায় তার মনের সকল ইচ্ছে, সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়, পাছে আগ্রহের বেগ তার ইন্দ্রিয় শক্তিকে অভিভূত করে ফেলে। সে নিজের সমস্ত চেষ্টা নিজের মনকে দমন করার জন্য প্রয়োগ করল। কাঠের মূর্তির মতো শক্ত হয়ে স্থির হয়ে বসে রইল। সেই ঝংকারের শব্দ আজ ঘাট থেকে ক্রমে ক্রমে এগিয়ে এসে খোলা দরজার মধ্যে ঢুকল। শোনা গেল অন্দরমহলের গোল সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে শব্দ উপরে উঠে আসছে। ফণিভূষণ নিজেকে আর দমন করতে পারে না। তার বুক তুফানের ডিঙির মতো আছাড় খেতে লাগলো, আর নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। গোল সিঁড়ি শেষ করে সেই শব্দ বারান্দা দিয়ে ক্রমে ঘরের কাছাকাছি এসে পৌঁছল। অবশেষে ঠিক সেই শোয়ার ঘরের দরজার কাছে এসে খটখট আর ঝমঝম থেমে গেল। কেবল চৌকাঠটা পার হলেই হয়। ফণিভূষণ আর থাকতে পারলে না। তার রুদ্ধ আবেগ এক মুহূর্তে প্রচণ্ড বেগে উচ্ছ্বসিত হয়ে উঠল। সে বিদ্যুৎ বেগে চৌকি থেকে উঠে কেঁদে চিৎকার করে বলল, মণি মণি মণি। অমনি সচকিত হয়ে জেগে দেখল তারই সেই ব্যাকুল কণ্ঠের চিৎকারে ঘরের শাসিগুলি পর্যন্ত কেঁপে কেঁপে উঠছে। বাইরে সেই ব্যাঙের কলরব আর যাত্রার ছেলেদের ক্লান্ত কণ্ঠের গান। ফণিভূষণ নিজের কপাল সবলে চাপড়াল। পরদিন মেলা ভেঙে গেছে, দোকানি আর যাত্রার দল চলে গেল। ফণিভূষণ হুকুম দিল, সেদিন সন্ধ্যের পরে তার বাড়িতে সে নিজে ছাড়া আর কেউ থাকবে না। চাকরেরা মনে করল বাবু বোধহয় তান্ত্রিক মতে কি একটা সাধনে নিযুক্ত আছেন। ফণিভূষণ
সমস্ত দিন উপোস করে রইল। জনশূন্য বাড়িতে সন্ধ্যাবেলায় ফণিভূষণ জানলার পাশে এসে বসল। সেদিন আকাশের জায়গায় জায়গায় মেঘ ছিল না, আর বৃষ্টি ধোয়া নির্মল বাতাসের মধ্যে দিয়ে নক্ষত্রগুলোকে অল্প অল্প উজ্জ্বল দেখাচ্ছিল। কৃষ্ণপক্ষ দশমীর চাঁদ উঠতে অনেক দেরি আছে। মেলা শেষ হয়ে যাওয়াতে পরিপূর্ণ নদীতে নৌকা ছিলই না প্রায়। আর উৎসবে জেগে জেগে ক্লান্ত হয়ে গ্রামবাসী রাত হতে না হতেই আজ ঘুমিয়ে পড়েছে। ফণিভূষণ একখানা চৌকিতে বসে চৌকির পিঠের ওপর মাথা উঁচুতে রেখে তারা দেখছিল। ভাবছিল, একদিন যখন তার বয়স ছিল 19, তখন কলকাতার কলেজে পড়ত। তখন সন্ধ্যাবেলা গোলদিঘির ঘাসে চিত হয়ে শুয়ে হাতের ওপর মাথা রেখে ওই অনন্তকালের তারাগুলির দিকে চেয়ে থাকত। আর মনে পড়ত তার সেই নদীর তীরের শ্বশুরবাড়ির একটা ঘরে 14 বছরের মণিমালিকা, সে উজ্জ্বল কাঁচা মুখখানি। তখনকার সে বিরহ যে কি সমধুর! তখনকার সেই তারাগুলির আলোক স্পন্দন হৃদয়ের যৌবন স্পন্দনের সঙ্গে সঙ্গে কি বিচিত্র বসন্ত রাগে না যেতি তালাভ্যাং বেজে বেজে উঠত। আজ সে একই তারা আগুন দিয়ে আকাশে মোহাম্মদগড়ের শ্লোক কটা লিখে রেখেছে। বলছে, সংসারো মতীব বিচিত্র। দেখতে দেখতে তারাগুলি সমস্ত ডুবে গেল। আকাশ থেকে একখানা অন্ধকার নেমে আর পৃথিবী থেকে একখানা অন্ধকার উঠে চোখের উপরকার আর নিচেরকার পল্লবের মতো একত্র এসে মিলল। আজ ফণিভূষণের চিত্ত শান্ত ছিল। সে ঠিক জানত আজ তার ইচ্ছে পূরণ হবে। সাধকের কাছে মৃত্যু আপন রহস্য উদ্ঘাটন করবে। আগের রাতের মতো সেই শব্দ নদীর জলের মধ্যে থেকে ঘাটের সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ফণিভূষণ 2 চোখ বুজে স্থির দৃঢ় চিত্তে ধ্যানাসনে বসল। শব্দ দারোয়ানহীন দেউড়ির মধ্যে প্রবেশ করল। শব্দ জনশূন্য অন্তঃপুরের গোল শ্রেণীর মধ্য দিয়ে ঘুরতে ঘুরতে উঠে আসতে লাগল। শব্দ দীর্ঘ বারান্দা পার হলো, আর শোয়ার ঘরের দরজার কাছে এসে কিছুক্ষণের জন্য থামল। ফণিভূষণের হৃদয় ব্যাকুল আর সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল, কিন্তু আজ সে চোখ খুলল না। শব্দ চৌকাঠ পার হয়ে অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করল। আলনায় যেখানে শাড়ি কোঁচানো আছে, কলুঙ্গিতে যেখানে কেরোসিনের দ্বীপ দাঁড়িয়ে, টিপায়ের ধারে যেখানে পানের বাটায় পান শুকনো, আর সে বিচিত্র সামগ্রীতে ভরা আলমারির কাছে প্রত্যেক জায়গায় একবার করে দাঁড়িয়ে অবশেষে শব্দটা ফণিভূষণের খুব কাছে এসে থামল। তখন ফণিভূষণ চোখ মেলল আর দেখল ঘরে নতুন উদয় হওয়া দশমীর চাঁদের আলো এসে প্রবেশ করেছে। আর তার চৌকির ঠিক সামনে একটা কঙ্কাল দাঁড়িয়ে। সেই কঙ্কালের 8 আঙুলে আংটি, হাতের তালুতে রতন চক্র, কবজিতে বালা, হাতে বাজুবন্ধ, গলায় কণ্ঠি, মাথায় সিঁথি, তার আপাদমস্তক হাড়ে হাড়ে একটা একটা গয়না সোনায় হিরে ঝকমক করছে। অলঙ্কারগুলি ঢিলে ঢলঢল করছে, কিন্তু শরীর থেকে খসে পড়ছে না। সবচেয়ে ভয়ঙ্কর, তার মাংসহীন মুখে তার 2 চোখ ছিল সজীব। সেই কালো তারা, সেই ঘন দীর্ঘ চোখের পাতা, সেই সজল উজ্জ্বলতা, সে অবিচলিত দৃঢ় শান্তি দৃষ্টি। আজ 18 বছর আগে একদিন আলোকিত সভাঘরে নহবতের সাহানা আলাপের মধ্যে ফণিভূষণ যে আয়ত সুন্দর কালো কালো ঢলো ঢলো চোখ শুভ দৃষ্টিতে প্রথম দেখেছিল, সেই 2 চোখই আজ শ্রাবণের অর্ধেক রাতে কৃষ্ণপক্ষ দশমীর চাঁদের আলোয় দেখল। দেখে তার সারা শরীরের রক্ত হিম হয়ে এলো। প্রাণপণে
দুই চক্ষু বুঝতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পারল না। তার চোখ মৃত মানুষের চোখের মতো খোলা রয়ে গেল। তখন সেই কঙ্কাল স্তম্ভিত ফণিভূষণের মুখের দিকে তার দৃষ্টি স্থির রেখে ডান হাত তুলে নীরবে আঙুল দিয়ে ডাকল। তার 4 আঙুলেই হীরের আংটি ঝকমক করে উঠল। ফণিভূষণ মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়ালো। কঙ্কাল দরজার দিকে চলল। হাড়েতে হাড়েতে, গয়নায় গয়নায় শব্দ হতে লাগলো। ফণিভূষণ বাঁধা পুতুলের মতো তার পেছন পেছন চলল। বারান্দা পার হলো। নিবিড় অন্ধকার গোল সিঁড়ি ঘুরে ঘুরে খটখট ঠক ঠক ঝমঝম করতে করতে নিচে নামতে লাগলো। নিচেকার বারান্দা পার হয়ে জনশূন্য আলোহীন দেউড়িতে ঢুকল। অবশেষে দেউড়ি পার হয়ে ইটের খোয়া দেওয়া বাগানের রাস্তায় বার হলো। খোয়াগুলি হাড়ের শব্দে কড়কড় করতে লাগলো। সেখানে ক্ষীণ জ্যোৎস্না ঘন ডালপালার মধ্যে আটকে কোথাও নিষ্কৃতির পথ পাচ্ছিল না। সেই বর্ষার নিবিড় গন্ধ অন্ধকার ছায়াপথে জোনাকের ঝাঁকের মধ্যে দিয়ে দুজনে নদীর ঘাটে এসে উপস্থিত হলো। ঘাটের যে ধাপ বেয়ে শব্দ উপরে উঠেছিল, সেই ধাপ দিয়ে অলঙ্কারে মোড়া কঙ্কাল কঠিন শব্দ করতে করতে এক পা নামতে লাগলো। পরিপূর্ণ বর্ষা নদীর প্রবল স্রোত, জলের উপর জ্যোৎস্নার একটা দীর্ঘ রেখা ঝিকমিক ঝিকমিক করছে। কঙ্কাল নদীতে নামলো। তার পেছন পেছন ফণিভূষণও জলে পা দিল। জল স্পর্শ হওয়া মাত্র ফণিভূষণের ঘুম ভেঙে গেল। সামনে তার আর পথ প্রদর্শক নেই। কেবল নদীর পরপারে গাছগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের মাথার উপরে একখণ্ড চাঁদ শান্ত অবাকভাবে চেয়ে আছে। আপাদমস্তক বারংবার শিউরে শিউরে পা ফসকে ফণিভূষণ স্রোতের মধ্যে পড়ে গেল। যদিও সাঁতার জানতো, কিন্তু তার স্নায়ু তো তার বশে ছিল না। স্বপ্নের মধ্যে থেকে কেবল মুহূর্ত মাত্র জাগরণে এসে পরক্ষণেই অতল স্পর্শ ঘুমের মধ্যে ডুবে গেল। গল্প শেষ করে মাস্টারমশাই খানিকক্ষণ থামলেন। হঠাৎ থামা মাত্র বোঝা গেল তিনি ছাড়া ইতিমধ্যে জগতের আর সবই নীরব, নিস্তব্ধ হয়ে গেছে। অনেকক্ষণ আমি একটাও কথা বললাম না, এবং অন্ধকারে তিনি আমার মুখের ভাবও দেখতে পেলেন না। আমাকে জিজ্ঞাসা করলেন, বলি, আপনি কি এই গল্প বিশ্বাস করলেন না? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি এই গল্প বিশ্বাস করেন? তিনি বললেন, না। কেন করি না তার কয়েকটা যুক্তি দিচ্ছি। প্রথমত, প্রকৃতি উপন্যাস লেখিকা নন, তার হাতে বিস্তর কাজ রয়েছে। আমি বললাম, দ্বিতীয়ত, আমার নামই শ্রীযুক্ত ফণিভূষণ সাহা। স্কুল মাস্টার কিছুমাত্র লজ্জিত না হয়ে বললেন, আমি তাহলে ঠিকই অনুমান করেছিলাম। তা আপনার স্ত্রীর নাম কি ছিল? আমি বললাম, মৃত্যুকালী। এতক্ষণ শুনছিলেন গল্প মণিহারা। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। বিভিন্ন চরিত্র চিত্রণে যারা পাঠে অংশ নিয়েছেন তারা হলেন ফণিভূষণ সুদীপ্ত, মণিমালিকা রিয়া, মধুসূদন অমরজিৎ এবং বৃদ্ধ গোমস্তা দারোয়ান এবং গল্পকথক মাস্টারমশাই অর্পণ। আবহ নির্মাণে অর্পণ। মণিহারা গল্পটি এখানেই শেষ হলো।